প্রিয় দর্শক, দেশ টিভির নিয়মিত অনুষ্ঠান দেশের কথা দশের কথায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নজরুল কবির। দর্শক, প্রতিদিন আমরা যেমনটি বলে থাকি যে এই অনুষ্ঠানে আমরা সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি এবং সেই আলোচনার মধ্য দিয়ে আমরা প্রাসঙ্গিক বিষয়ের সমস্যা থাকলে সেই সমস্যার সূত্রমুখ খোঁজার চেষ্টা করি, কখনো কখনো সমাধান সূত্রটাও খোঁজার চেষ্টা করি। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের 1/10 এলাকা জুড়ে হয়েছে আমাদের পার্বত্য অঞ্চল এবং এই পার্বত্য অঞ্চলের 3টি জেলা আমাদের রয়েছে এবং বাংলাদেশ এমনিতেই প্রকৃতির দিক থেকে, প্রাণ বৈচিত্র্যের দিক থেকে এক অপরূপ সুন্দর দেশ বিশ্বের বুকে, পৃথিবীর বুকে। সেই বাংলাদেশের মধ্যেও বিশেষ সৌন্দর্যের এলাকা হিসাবে আমরা চিহ্নিত করে থাকি এই 3 পার্বত্য জেলাকে। ফলে বাংলাদেশের সাধারণ মানুষ শুধু নয়, দেশ বিদেশের সকল ভ্রমণ পিয়াসু মানুষের অন্যতম আকর্ষণ হচ্ছে এই পার্বত্য অঞ্চল। অর্থাৎ বাংলাদেশের পর্যটন শিল্প যে আজ গড়ে উঠেছে সেটি এই পার্বত্য অঞ্চলকে ঘিরে অনেকখানি কাজ করে। এছাড়া আমাদের এই দেশের সিলেট বলি কিংবা আপনার বিভিন্ন বনের কথা বলি, আর আমাদের যে এক আশ্চর্য সুন্দর প্রকৃতির দান আমাদের রয়েছে সুন্দরবন, সেই সুন্দরবনের কথা বলি না কেন, সব জায়গাতেই এখন আজকের বাস্তবতায় এসে এই 21 শতকে এক উন্নয়নের ছোঁয়া লেগেছে। পর্যটন এখন আর শুধুমাত্র ভ্রমণের জায়গা নয়, একটি শিল্পে পরিণত হয়েছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব যে এই শিল্পের উন্নয়ন ঘটাতে গিয়ে আমাদের প্রকৃতি কি ঠিক থাকছে, কিংবা আমরা কি আমাদের প্রাণ বৈচিত্র্য সংরক্ষণ করতে পারছি? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। তাই আজকে আমরা আমাদের আলোচনার শিরোনাম ঠিক করেছি পাহাড়ে পর্যটন ও উন্নয়ন। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আজ 3 জন অতিথি রয়েছেন। স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশ ট্যুরিজম মাস্টার প্ল্যান কমিটির অন্যতম সদস্য এবং প্যাসিফিক, আমি যদি ভুল না করে থাকি, প্যাসিফিক এশিয়া ট্যুরিজম অ্যাসোসিয়েশনের বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল তৌফিক রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। আমার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত রয়েছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের গভর্নিং বোর্ডের সদস্য, অন্যতম সদস্য এবং ট্যুরিজম রিসোর্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সম্মানিত সভাপতি খবির উদ্দিন আহমদ। রয়েছেন প্রতিবেশী প্রাণ বৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে যিনি গবেষণা করে থাকেন এবং যার লেখা আমরা প্রায়শই গণমাধ্যমে দেখতে পাই, পাবেল পার্থ। আর সঙ্গে রয়েছেন সুদূর বান্দরবান থেকে এই গভীর রাত্রে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রাণের তাগিদে সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা। আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। আমি একটু শুরু করতে চাই বুদ্ধজ্যোতি চাকমা আপনাকে দিয়ে। আমরা যতটুকু জানি যে বান্দরবানে সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠান তাদের একটি রিসোর্ট তৈরি করতে যাচ্ছে পর্যটন শিল্পকে সামনে রেখে। সেখানে যেই এলাকাতে সেটি হতে যাচ্ছে সেটি আমাদের সেই ঐতিহাসিক এবং দৃষ্টিনন্দন সৌন্দর্যপ্রিয় মানুষের অন্যতম আকর্ষণ চিম্বুক পাহাড়ের পাদদেশে। এবং সেখানকার সেই চিম্বুক পাহাড়ের পাদদেশে যারা স্থায়ী বসবাস করছেন, বিশেষ করে ক্ষুদ্র নৃজাতিগোষ্ঠীর অন্যতম জাতি ম্রোরা। আমরা সবাই জানি ম্রো মানে মানুষ, অর্থাৎ আমাদের পাহাড়ি জনপদের অন্যতম ক্ষুদ্র নৃগোষ্ঠী ম্রোরা সেখানে প্রতিবাদ মুখর হয়ে উঠেছেন। তারা বলতে চাচ্ছেন যে এই রিসোর্ট যদি নির্মাণ হয় তাহলে তারা সেখান থেকে উচ্ছেদ হয়ে যাবেন। এ নিয়ে তারা আন্দোলন সংগ্রাম করেছেন। ঘটনাটা আসলে কি, আপনার কাছ থেকে একটু সরাসরি জানতে চাই, কারণ আপনি পাহাড়ের জনপদে ঘুরছেন, বান্দরবনের প্রায় প্রতিটি উপজেলাতে আপনার নখদর্পণে, ফলে আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। জি, আমি পর্যটনের যেমন তা বললেন আপনি, দৃষ্টিনন্দন পার্বত্য চট্টগ্রাম পর্যটন নিয়ে পার্বত্য জেলাগুলোতে অনেকটা অবদান রেখেছে। সেই সূত্রে আমি বলছি যে আমরাও পার্বত্য চট্টগ্রামের মানুষ জানি যে 3 পার্বত্য জেলায় পর্যটনের একটা সম্ভাবনা আছে। সবাই জানি, এটা সমতলের মানুষও জানে, কিন্তু কি ধরনের পর্যটন হবে এখানে, কোন ধরনের পর্যটন হওয়া উচিত সেই সম্পর্কে আমরা কেউ জানি না। অর্থাৎ এখানে যে পর্যটন হচ্ছে সেই পর্যটন গুলো অনেকটা অপরিকল্পিতভাবে যে যার মতো করে কোথাও জায়গা দখল করে, কোথাও বা
বিল্ডিং বিল্ডিং অট্টালিকা তৈরি করে, কোথাও বা পাহাড় কেটে, কোথাও বা জঙ্গল কেটে, এরকম অনেকটা অপরিকল্পিত হয়ে করা হচ্ছে। সেই জন্য হলো পার্বত্যবাসীদের মনে পর্যটন নিয়ে একটা ফোবিয়া আছে, আতঙ্কও আছে। এই পর্যটন যে আমাদের জন্য আহ অভিশাপ বইয়ে আনবে নাকি আশীর্বাদ বইয়ে আনবে। ঠিক তেমনি ভাবে যেমনটা বললেন আপনি, সিম্বুক পাহাড়ের মরুদের নিয়ে কথাবার্তা যেটা হচ্ছে, একটা বেসরকারি কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি ওখানে 5 তারকা হোটেল করবে। সে হোটেল করার ক্ষেত্রে যে জায়গাটা তারা বেছে নিয়েছে, খুবই দৃষ্টিনন্দন জায়গাটা। ওই জায়গাটা হলো মরুদের বংশ পরম্পরায় ব্যবহার করা একটা জায়গা, পাহাড়টা। ওই পাহাড়টাকে ঘিরেই হলো মরুদের জীবনযাপন। তো কোম্পানির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, সেই জায়গাটা হলো তারা জেলা পরিষদ থেকে ইজরা নিয়েছিলেন। ইজরা নেওয়ার পরে হলো তারা সেই জায়গাটাতে হলো পর্যটন করবেন মানে হলো যে ওখানে তারা একটা 5 তারকা হোটেল করবেন এবং হলো যে অ্যামিউজমেন্ট পার্ক করবেন। শুরুতেই তারা যেটা করেছিল সেটা হলো যে দাবি করছে 20 একর জায়গা নেওয়া হয়েছে, কিন্তু শুরুতেই তারা যেটা করছিল সেটা হলো যে অনেকটা আতঙ্কজনক বটে। সেটা হলো যে মুরুদের ওখানে বেশ কয়টা পাড়া আছে, যেমন হাপরু পাড়া আছে, দোলা পাড়া আছে, কলাই পাড়া আছে, আরো কয়েকটা পাড়া আছে। পুরো একটা এলাকাকে ঘিরে তারা জরিপ চালিয়েছিল তখন শুরুতেই। তখন হলো কোভিডের একটা আতঙ্ক ছিল। ঠিক সেই কোভিডের আতঙ্কের মধ্যেই হলো একটা জরিপ চালিয়েছিল, হলো খাপরুপাড়ার মাঝখানে হলো খুঁটি ঘিরে দিয়েছিল তারা, সীমানা খুঁটি। তারপর হলো বিভিন্ন পয়েন্টে সাইনবোর্ড দিয়েছিল। তার সাইনবোর্ড দেওয়ার পরে হলো যে অনেকটা তারা বিশাল একটা এলাকাকে তারা জরিপ চালিয়েছিল। জরিপ চালানোর পরে হলো ওদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল। তারা হলো ওই জায়গাটা, যদি বিশাল একটা এলাকা, প্রায় 1000 একরের মতো এলাকাতে তারা হলো খুঁটি গিরেছিল তখন। যদি সে 1000 একর যদি জায়গা যদি দখল করা হয় একটা পর্যটনের জন্য, একটা 5 তারকা হোটেলের জন্য, অ্যামিউজমেন্ট পার্কের জন্য, যে জায়গাটা হলো যে মুরুরা বংশ পরম্পরায় জুম চাষ করে আসছেন, সেই জমিটা যদি হারায় তারা, তাহলে তারা উচ্ছেদ হয়ে যাবে নিশ্চিতভাবে। বুদ্ধিজ্যোতি চাকমা, আপনাকে একটু থামিয়ে একটা প্রশ্ন করতে চাই। আমরা তো যতটুকু জানি যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি হওয়ার পর চুক্তির শর্ত অনুযায়ী এখন আর পাহাড়ের কোনো পার্বত্য অঞ্চলের কোনো পাহাড় আর ইজারা দেওয়া যায় না। আগে যে ডিসি অফিস থেকে ইজারা দেওয়া যেত, তাহলে এই ইজারাটি কবে নাগাদ দেওয়া হলো? এই ইজারাটা মূলত দেওয়া হয়েছে হলো 2015 সালে। 2015 সালে জেলা পরিষদের সাথে একটা প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত একটা প্রতিষ্ঠানের সঙ্গেই হলো ওই ইজরা চুক্তিটা করা হয়েছিল। জেলা পরিষদ যেটা বলছে সেটা হলো যে তারা হলো ওখানে একটা হলো যে তারাও পর্যটন করার জন্য জায়গাটা নিয়েছিলেন। মুরুদের হ্যান্ডম্যান আছে একজন। এখানে হ্যান্ডম্যান তো আপনি নিশ্চয়ই জানেন যে হ্যান্ডম্যানরা হলো যে ভূমির ব্যবস্থাপনার সঙ্গে জড়িত। তারা হলো রিপোর্ট দিলে, প্রতিবেদন দিলেই ভূমি বন্দোবস্ত পাওয়া যায় বা ইজরা পাওয়া যায়। সেই সূত্রে হলো জেলা পরিষদ হ্যান্ডম্যান থেকে ওখানে 20 একর জায়গা নিয়েছিলেন। কিন্তু 20 একর জায়গা নেওয়ার পরে, হ্যান্ডম্যানের প্রতিবেদন নেওয়ার পরে তারা হলো প্রশাসনের কাছে আবেদন করেছেন জায়গাটা তাদের মালিকানার জন্য। কিন্তু তাদের সেই আবেদনটা হলো পার্বত্য মন্ত্রণালয়ে গিয়ে প্রত্যাখ্যান হয়েছে। প্রত্যাখ্যান হওয়ার পরে হলো যে তারা ওই সংস্থার সাথে হলো চুক্তিতে গিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে যে জেলা পরিষদ হলো বন্দোবস্তের জন্য আবেদন করে আবেদনটা প্রত্যাখ্যান হয়েছে যে জায়গাটার উপরে, সেই জায়গাটা আবার একটা সংস্থার সাথে ইজরা দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। সেই জন্যই হলো যে আপত্তির বিষয়গুলো সেখানে আসছে, গোজামিলের বিষয়গুলো সেখানে আসছে।
জি, তবে ধন্যবাদ হলো যে বুদ্ধজ্যোতি চাকমা, আপনার কাছে আবার যারা ফিরবো। পরিচর্যা আমরা সমস্যাটা একটু বোঝার চেষ্টা করছিলাম। আমি একটু পাভেল পার্থ আপনার কাছে আসতে চাই। এটা তো শুধুমাত্র আমরা আজকে বান্দরবনেরই এই ঘটনা তা নয়। আপনি তো প্রাণ বৈচিত্র্য নিয়ে কাজ করেন, পরিবেশ নিয়ে কাজ করেন, প্রাণ বৈচিত্র্যের সংরক্ষণ নিয়ে আপনার গবেষণা রয়েছে। বাংলাদেশে তো বাংলাদেশের উন্নয়নের প্রশ্নে পর্যটন যেহেতু একটি সম্ভাবনাময় শিল্প, তা আমাদের তো পর্যটনের জায়গাগুলোর নিয়েও কাজ করতে হবে, উন্নয়নটাও ঘটাতে হবে। সেক্ষেত্রে এখানে যদি এই এটা হয় তাহলে সমস্যাটা কোথায়? আপনার কাছ থেকে একটু আপনার গবেষণার দৃষ্টিকোণ থেকে জানতে চাই। কারণ পাহাড়িরা তো এই ধরনের উন্নয়ন বিরোধী মানুষ নন, তাহলে সেটা কি করে সম্ভব? ধন্যবাদ নজরুল কবির, ধন্যবাদ দেশ টিভিকে। যদিও এই নিদারুণ করোনা মহামারীতে আমাদের আসলে কথা বলতে হচ্ছে পর্যটনের মতো একটা বিষয় নিয়ে, যে পাহাড়ের। তো আমরা বুদ্ধজ্যোতি চাকমার কাছ থেকে আসলে শুনলাম যে বান্দরবানের যে চিম্বুক পাহাড়ের যে পরিস্থিতি, আমরা যদি একটু আসলে দেখি যে বাংলাদেশ আয়তনের দিক থেকে একটি ছোট দেশ হলেও বৈচিত্র্য এবং বৈভবে কিন্তু বাংলাদেশ অনন্য, কিন্তু আমরা সেটি তুলে ধরতে পারি না। যেমন বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য আছে, যেটি সুন্দরবন আপনি বলেছেন। দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার বাংলাদেশে। সবচেয়ে বেশি ইরাবতী ডলফিন আছে বাংলাদেশে। আমরা যে বাংলা শকুনের কথা বলি, আমাদের রেমা কালেঙ্গা বনে বাংলা শকুনের ময়নাবিলে সবচেয়ে বড় দলটি আছে। চামচ ঠুটু বাটান একটি পাখি, সেটি সবচেয়ে বড় বিচরণ অঞ্চল বাংলাদেশ। হালদা নদীর মতো নদী আসলে পৃথিবীর আর কোথাও আসলে নেই। এবং আমাদের যে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন গুলো আছে, যে ভৌগোলিক নির্দেশনা, আপনি জামদানি বলেন, শীতলপাটি কিংবা ইলিশ মাছ, বাউল গান, এগুলো যেহেতু জাতিসংঘ ইতিমধ্যেই আসলে স্বীকৃতি প্রাপ্ত, কিংবা আমাদের যেরকম ৭ই মার্চের ভাষণ, হ্যাঁ, এটি একটি ঐতিহাসিক বৈশ্বিক স্মারক হিসাবে আসলে স্বীকৃতি পেয়েছে। ঠিক একইভাবে কিন্তু এরকম যে আমাদের যে ম্রোদের কথা শুনছি, তাদের প্লুং, বাসি বা চাকমাদের আলাম, এই যে আমাদের নির্দেশনাগুলো আছে, আমাদের বৈচিত্র্য বৈভব আছে, আমরা কিন্তু এই বিষয়গুলোকে কখনোই বুঝতে চাইনি, কখনোই জানতে চাইনি। আমরা বাংলাদেশের যে কোনো একটি অঞ্চলে গিয়ে দুম করে সেই এলাকার কোনো প্রকৃতি, বাস্তু সংস্থানকে বা সংস্কৃতিকে বিবেচনা না করে যে কোনো কিছু আসলে শুরু করেছি। বাংলাদেশ সরকার বলেছে বাংলাদেশে 30টি অ্যাগ্রো ইকোলজিক্যাল রিজিয়ন আছে, 17টি হাইড্রোলজিক্যাল রিজিয়ন আছে। আমি যখন পর্যটন করব, আমাকে সরকারের এই বিষয়গুলো বুঝতে হবে যে কিভাবে বাংলাদেশ ভাগ হয়েছে। আমরা যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে কথা বলছি, এখানের পাহাড়ের শ্রেণী একরকম, সিলেটের পাহাড়ের শ্রেণী আসলে আরেক রকম, কিংবা নেত্রকোনা, ময়মনসিংহ সীমান্তবর্তী অঞ্চলে পাহাড়ের শ্রেণীগুলো আরেক রকমের। আমরা আসলে কি দেখতে পাই সেটা হচ্ছে, যখন শেরপুরের ঝিনাইগাতি রাংটিয়া শালবনে যখন গজনী আপনার অবকাশ কেন্দ্র করা হয়েছিল, তখন কিন্তু এর বিরোধিতা করা হয়েছিল। আপনি দেখেন এই যে গজনী, এটি গাজিনী, গাজিনী মারাক মান্দি ভাষায় নি মানে হচ্ছে একটা প্রিপোজিশন দেয়, তার বোঝায় যে গাজিনী নামে একটা লোকের সং মানে গ্রাম, তার গ্রাম থেকে আসলে এই গাজেনি নামটি হয়েছে, যেটিতে অবকাশ কেন্দ্র করা হয়েছে। এবং এখন আপনি পরিস্থিতিটা দেখেন, এখন যখন আমরা ওই রাংটিয়া শালবনে আসলে খুঁজতে যাই, আমি শুধু এখানে একটি কচু গাছের কথা বলি, এটি একটি লতানো কচু গাছ, যেটি ওই সময় অনেক বেশি পরিমাণে ছিল, যেটি শাল গাছেই জন্মায়, সেটি কিন্তু আসলে আসলে খুঁজে পাওয়া যায় না। কিংবা আমরা যদি লাউয়াছড়ার কথা বলি, লাউয়াছড়িটা কিন্তু আমরা অনেক ব্যাঙ কিংবা কচ্ছপদের আসলে খুঁজে পাই না। কিংবা আমরা যদি খাদিমনগর জাতীয় উদ্যান আছে, সেখানেও কিন্তু এটা আসলে সেভাবে খুঁজে পাই না। তো যে অঞ্চলটির কথা আসলে বলা হচ্ছে, সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঞ্চল, যেটিকে মেরিয়ট হোটেলের ভাষায়, যে হোটেলের কথা আসলে বলা হচ্ছে, তাদের ভাষায় আসলে বলা হচ্ছে চন্দ্র পাহাড়। কিন্তু যে জনগোষ্ঠী এখানে বসবাস করেন, সেই জনগোষ্ঠী, যে ম্রো জনগোষ্ঠী, তাদের ভাষায় হুম মানে হচ্ছে পাহাড়, এবং সেই পাহাড়টির নাম হচ্ছে সোং নাম পুং, মানে ভূতের পাহাড়। ঠিক এরকম, মানে প্রতিটি অঞ্চলের কিন্তু একটি স্থান নাম আছে, একটি নদী, একটি গ্রাম, পাহাড়,
বিভিন্ন নামে বিভিন্ন কারণে কিন্তু হয়। আমরা চাইলেই দুম করে একটি নাম বদলে দিতে পারি না। ঠিক যেভাবে আমরা নাম বদলে দিতে পারি না, আমরা একটি প্রকৃতি বা পরিস্থিতিও বদলে দিতে পারি না। আর পারি না বলেই আমরা পর্যটনকে এমন একটি জায়গায় নিয়ে গেছি যেটি মানুষের জন্য, প্রকৃতি প্রাণের জন্য আসলে হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমি এখানে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশে যে জাতীয় পর্যটন নীতিমালা 2010 আছে, আমরা হয়তোবা পর্যটন করতে যে সেটি কখনোই আসলে খুলে দেখিনি। আমরা এই পর্যটন পাবেল পার্থ এই আলোচনাটায় আসবো আমি শুধুমাত্র এখানে শেষ করছি। এই পর্যটন নীতিমালার কথাটি শুরু হয়েছে যে পর্যটন শিল্প জাতিগত সংযোগ, সৌহার্দ্য ও বিশ্ব ভ্রাতৃত্ববোধ সৃষ্টির অনুপম বাহন। যদি তাই হয় তাহলে আমরা পর্যটন করার নামে এই চিম্বুক পাহাড়ে কি সৌহার্দ্য, কি সংযোগ আর কি ভ্রাতৃত্ব আসলে তৈরি করছি, যখন মোরা কালচারাল শোডাউন করছেন এর বিরুদ্ধে কিংবা লং মার্চ করছেন। ধন্যবাদ পাবেল পার্থ, আপনি খুব যৌক্তিক জায়গায় প্রশ্নটি ছুড়ে দিয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন ট্যুরিজম রিসার্চ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এবং একই সঙ্গে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের গভর্নিং বোর্ডের সদস্য জনাব খবিরুদ্দিন আহমেদ। জনাব খবিরুদ্দিন আহমেদ, আপনি শুনছিলেন আমাদের পূর্ববর্তী দুজন বক্তার বক্তব্য। সরাসরি আপনার কাছে আসতে চাই, পাহাড়ে আমরা অবশ্যই পর্যটন শিল্পের বিকাশ চাই, কিন্তু পাহাড়ের মানুষকে উচ্ছেদ করে নিশ্চয়ই নয়। আপনার বক্তব্য। পাবেল পার্থ যে কথা বলেছে আমি তার সাথে অলমোস্ট একমত। জি, একই সঙ্গে বুদ্ধ জয়ন্তী যেগুলো বলেছে তারও অনেকটা একমত না। আপনারা যদি মালয়েশিয়ার দিকে তাকান দেখবেন যে পাহাড়গুলো আছে, সেই পাহাড়গুলোর শুরুর দিকে কিন্তু রিসোর্টগুলা, স্থাপনাগুলা, এবং ভিতরের দিকে কি আছে বিভিন্ন ক্রুজ বোট, ওগুলো নিয়ে ভিতরে চলে যাচ্ছে। ভিতরে অল্প কিছু একটু লাফালাফি নামানামি, ট্যুরিজম কিন্তু শসাটাই বেশি। এবং সেখানে ভিতরে কি করা হচ্ছে দেখা যাচ্ছে ওখানে পাখির খাবার দেয়া হচ্ছে, যেমন পানিতে লেকে পাখির খাবার দেওয়া হচ্ছে, সেই পাখির খাবার উপরে পাহাড় থেকে এসে পাখিরা খাচ্ছে। এইরকম ধরনের জিনিস পর্যটন। ঠিক আছে, পর্যটনের যেটা এই যে 3টে পার্বত্য জেলা, এটা পাবেল সাহেব যেটা বলেছে এটা অনন্য। বাংলাদেশের ভিতরে আমি বলবো এই 3টে পার্বত্য জেলাই ট্যুরিজমের জন্য সবচেয়ে বেশি আকৃষ্ট করতে পারে। কিন্তু সেটিকে মাস্টার প্ল্যানের মধ্যে এনে আমরা বাংলাদেশ ট্যুরিজম বোর্ড থেকে এই কারণেই মাস্টার প্ল্যান, আমি বোর্ডে আসি 3 টার্ম, আমি একমাত্র 3rd টার্ম পর্যন্ত আসি। সেই রুল থেকে আরম্ভ করে আপনার বিধিমালা থেকে আরম্ভ করে আমি সবসময় ইনভলভ আছি। এই মাস্টার প্ল্যানটা করতে অনেক সময় লেগেছে। আমাদের সামনে আজকে তৌফিকুর রহমান সাহেব যিনি আছেন, উনি কিন্তু এই বিষয়ে এত বোদ্ধা, ওরা সবকিছু উনি প্রচন্ড ভাবে ইন্টেলিজেন্ট এবং ভালো বোঝেন। ওনাদের মধ্যে লোককে আমরা নিয়োগ দিয়েছি, এই কাজটা সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। লকডাউনের ফলে একটু কাজের একটু ক্ষতি হচ্ছে, সেক্ষেত্রে সরকারের উচিত, আজকে আমরা একটা মিটিং ছিল সেন্ট মার্টিন নিয়ে, সেন্ট মার্টিন যাতে ধ্বংস না হয় সেজন্য আমরা একটা নীতিমালায় মোটামুটি ট্যুরিজম বোর্ড থেকে পৌঁছেছি। তো সেই কারণে আমি বলবো যে এই যে পার্বত্য এলাকাগুলাকে একটা ওটাও মাস্টার প্ল্যানে এনে এটা সবাইকে চিন্তা ভাবনা করে এটা যে সুন্দরভাবে স্থাপন করা হয়। আমি বাংলাদেশে আমার মনে হয় 5-7 বছরের মধ্যে যে কোনো দেশের থেকে টুরিস্ট অনেক বেশি আসবে। আপনারা হয়তো জানেন যে বিশ্বের যে বড় বড় দেশগুলো আছে সেই সব দেশগুলোতে 50% লোকদের যে মানে 50% ইনকাম হচ্ছে মধ্য আয়ের চেয়ে অনেক বেশি উচ্চ আয়ের। সেক্ষেত্রে আমরা যদি এই মাস্টার প্ল্যানটা ঠিক মতো করি এবং বিভিন্ন জায়গায় যে স্থাপনাগুলো হচ্ছে এটা চিন্তা ভাবনা করে আবার চিন্তা ভাবনা করে সেগুলো করি কোথায় কি হবে, তাহলে একমাত্র সমাধান হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ খবিরুদ্দিন আহমেদ। আমি আপনার কাছে আরেকটি সরাসরি আরেকটি প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে যে আপনি তো ট্যুরিজম রিসোর্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি। পাবেল পার্থ যে জায়গাটায় থামলেন, যে নীতিমালার কথা বলা হলো, যে পর্যটনের একটি নীতিমালা আছে, সেই নীতিমালার যথাযথ অনুসরণ হয়ে কি আসলে অন্তত এই বান্দরবনে আমরা দেখতে পাচ্ছি যে সেরকম ভাবেই রিসোর্টটি হতে যাচ্ছে? এটা হচ্ছে না, কারণ নীতিমালাটা আছে তার 80% আমারই দেওয়া ছিল। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম এই নীতিমালাটা দিয়ে কিছু কারেকশন যোগ দিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী ওই চিঠিটা মন্ত্রণালয়ে পাঠাইছিল, আমাকে কপিও দিয়েছিল। সেই নীতিমালার এত সুন্দর নীতিমালা, বিশ্বব্যাপী সবকিছু ঘেটে এটা করা হয়েছে, কিন্তু নীতিমালা আমি বলবো যে 80% পালন করা হচ্ছে না। এই ব্যাপারে আপনাদের অ্যাসোসিয়েশন থেকে কি কোনো সে নাই, কোনো বলার নাই? অ্যাসোসিয়েশন থেকে আমরা বলছি, লিখছি, এবং আমরা ট্যুরিজম বোর্ড থেকেও আস্তে আস্তে বললাম তো এটা শুরু। বাংলাদেশের ট্যুরিজম কিন্তু যে আলোচনা আজকে আমরা করছি এটা কিন্তু চলমান,
সরকার বলেন বেসরকারি পর্যায়ে বলেন, এটা কিন্তু একটা এগিয়ে যাচ্ছে। আজকের যে আলোচনার ফলাফল, এটা কিন্তু একটা কার্যকরী ভূমিকা হবে এবং হচ্ছে, এখনো হবে। এটা যদি লকডাউন না হতো, যদি কোভিড এভাবে না হতো, তাহলে অনেকটা এগিয়ে যেতে পারতাম। তৌফিক রহমান সাহেবরা খুব তাড়াতাড়ি দিতে পারতো। ধন্যবাদ। যেহেতু তৌফিক রহমান সাহেব আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন এবং এই যে আমাদের এই মাস্টার প্ল্যান কমিটিরও তিনি অন্যতম সদস্য এবং তিনি দীর্ঘদিন যাবৎ এই জায়গাতে অর্থাৎ বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নের ক্ষেত্রে, বিকাশের ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন মাঠ পর্যায়ে থেকে। তৌফিক ভাই, আপনার কাছে সরাসরি জানতে চাই, মাস্টার প্ল্যানের পথটা আসলে কত দূর এবং এটার বাস্তবে রূপটা কবে নাগাদ আমরা দেখতে পাবো, বাস্তবায়ন শুরু হবে কবে নাগাদ? আচ্ছা, ধন্যবাদ। মাস্টার প্ল্যান বাংলাদেশে হোক, সেটা কিন্তু আমাদের মতো প্রাইভেট স্টেক হোল্ডারদেরই একটা দীর্ঘদিনের দাবি। আমরা 15, 20, 25 বছর আগের থেকে বলেছি যে কোনো দেশের এক পর্যটন কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একটা মাস্টার প্ল্যান দরকার। মাস্টার প্ল্যান নাই বলেই আজকে দেখেন কত ধরনের সমস্যা হচ্ছে। আজকে সেন্ট মার্টিনে যে কথাটা কবির সাহেব বললেন, সেন্ট মার্টিনে দেখেন, সেন্ট মার্টিনের মতো একটা কোরাল আইল্যান্ডে প্রায় 250-300 হোটেল হয়ে গেছে এবং 3-4 তলা বিশিষ্ট হোটেলও কিন্তু ওই জায়গাটা আছে। কিন্তু কোরালের যে প্রকৃতি, সেই জায়গায় তো এইরকম হোটেল থাকার কথা ছিল না। আজকে দেখেন বান্দরবন নিয়ে আপনি একটু আগে যেটা বলছিলেন, যে কোনো একটা মাস্টার প্ল্যান নাই বলেই কক্সবাজারে অনেকেই কক্সবাজারকে বলে যে এটা একটা ইট পাথরের বস্তির মতো হয়ে গেছে, মানে প্রথম 20 কিলোমিটার ইনানি পর্যন্ত যেহেতু কোনো মাস্টার প্ল্যান নাই, যে যার মতো করে বিল্ডিং করে যাচ্ছে। অথচ পৃথিবীর বিচ কেন্দ্রিক যে ডেস্টিনেশনগুলি আছে, আপনি অনেক জায়গায় গেছেন, আপনি জানেন, ওখানে কিন্তু বিচের পাশে কিন্তু একটা হাইটও তো ঠিক করে দেওয়া হয়েছে যে এরকম 4 তলার বেশি বা 5 তলার বেশি বা এই গাছটার উপরের মানে উপরে বা নিচ পর্যন্ত, এর বাইরে কিছু হতে পারবে না। তো আমাদের এখানে আসলে কোনো মাস্টার প্ল্যানের পরিকল্পনা নাই। সরকার, আমি বলবো যে অনেকটা দেরিতে হলেও এই সিদ্ধান্তটা নিয়েছে। এটা গত বছরের কথা, গত বছরের জানুয়ারি মাসে আমাদের এখানে একটা মাস্টার প্ল্যান হওয়ার জন্য সরকার একটা আন্তর্জাতিক টেন্ডারের ব্যবস্থা করেছিলেন এবং সেই টেন্ডারে একটা কোম্পানি এই কাজটা পেয়েছে এবং এখানে প্রায় 19 জনের মতো একটা টিম। 19 জনের ভিতরে 6 জন হচ্ছে বিদেশি এবং বাকি 13 জন হচ্ছে লোকাল আমাদের এখানে। এবং এটার ভিতর অনেক ধরনের লোক আছে, মানে ট্যুরিজম ছাড়াও এখানে আর্কিটেক্টরা আছে, এখানে আরবান প্ল্যানাররা আছে, এখানে ইঞ্জিনিয়াররা আছে, লেআউট প্ল্যান যারা করবে তারা আছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি ডিপার্টমেন্টের চেয়ারম্যান নাজিম স্যার, উনি হচ্ছে এখানকার ডেপুটি টিম লিডার, এরকম অনেকেই আছে। তো কাজটা শুরু হয়েছিল ভালোভাবে, কিন্তু মার্চের পরে আসলে কাজটা আমরা কন্টিনিউ করতে পারিনি বিকজ অফ দ্য কোভিড সিচুয়েশন। তার পরবর্তীতে গিয়ে মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর থেকে আবার একটু একটু করে কাজটা শুরু হয়েছে এবং এই মাস থেকে আসলে ফুল সুইংয়ে কাজটা শুরু হবে। এবং এটার প্রধান একটা বৈশিষ্ট্য হলো যে এই মাস্টার প্ল্যানের টিমটা আমাদের 64টা জেলা ভিজিট করবে, একদম 64 ডিস্ট্রিক্ট, এবং সেই ডিস্ট্রিক্টে ভিজিট করে প্রতিটি ডিস্ট্রিক্টে কী ধরনের ট্যুরিজম অ্যাসেট আছে সেটা কালেক্ট করা হবে। ওখানে একটা 5-6টা সার্ভে আছে, ওখানকার যারা স্টেক হোল্ডার যারা আছে, হোটেল নিয়ে যারা কাজ করছেন, ট্রান্সপোর্টেশন নিয়ে যারা কাজ করছেন, সরকারি লেভেলে পলিসি মেকিং লেভেলে যারা কাজ করছেন, প্রত্যেককে আসলে ওখানে সার্ভে করা হবে। কোশ্চেনের ডেভেলপ করা অলরেডি হয়ে গেছে এবং এই মাসের 13 তারিখ থেকে আসলে এই টিমটা ঢাকার বাইরে চলে যাওয়ার কথা এবং এটা 18 মাসের একটা প্রজেক্ট। আমরা আশা করছি যে এই বছরের মধ্যেই এই টোটাল মাস্টার প্ল্যানের কাজটা সম্পন্ন হবে। মাস্টার প্ল্যান হওয়ার আগে এই জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডের ব্যাপারে কি কোনো রকম আরো বিধিনিষেধ আরোপ থাকছে কিনা, বা আপনাদের কোনো সাজেশন আছে কিনা সরকারের প্রতি? কারণ একবার যদি একটা অবকাঠামো তৈরি হয়ে যায়, আমরা কিন্তু লক্ষ্য করেছিলাম, আর খোদ ঢাকা শহরে বিজেএমির মতো ভবন কিন্তু তৈরি হয়ে গিয়েছিল ঢাকা শহরের মাস্টার প্ল্যানের বাইরে গিয়ে। আমি সেই জায়গা থেকেই বলতে চাচ্ছি যে একটা জিনিস তৈরি করে সেটা ভাঙা এবং মানে সেই উচ্চ আদালত পর্যন্ত যেতে হয়েছে, সব দর্শকরা যেমন জানেন, আপনিও জানেন, ঠিক তেমনিভাবে আজকে খুবই ভালো উদ্যোগ গ্রহণ করেছেন। কিন্তু তার আগেই যদি প্রাণ বৈচিত্র্যকে ধ্বংস করার মতো কাজ, সে যেটা পাবেল পার্থ বলছিলেন, সেই রাংটিয়ার শালবনের কথা কিংবা লাউয়াচড়ার কথা, এমনকি আপনার রাতারগুলের ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য। সেখানে যে টাওয়ার হয়েছে নতুন করে পর্যটনের জন্য, সেই টাওয়ারের কি বলবো যে নিরাপত্তা নিয়েও কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে যারা যাচ্ছেন সেখানে ভ্রমণ পিপাসুরা, তারা সেখানে সিকিউরড মনে করেন না সেটার স্থায়িত্ব নিয়ে, সেটার তৈরি কাঠামো নিয়ে, এই সমস্যাগুলো তো আমাদের রয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনাদের কোনো সাজেশন থাকছে কিনা এই মাস্টার প্ল্যান প্রণয়ন কমিটি? না, অবশ্যই মাস্টার প্ল্যানটা হবে কি, আমি আপনাকে বলি, সেটা হলো দেশের এক্সিস্টিং যত ল আছে সমস্ত লগুলিকে মানে পর্যবেক্ষণ করা হবে। আমরা ইতিমধ্যেই 77টা পলিসি আমরা বের করেছি, যে পলিসিগুলি ডিরেক্টলি কিংবা ইনডিরেক্টলি পর্যটনের সাথে সম্পৃক্ত। এর ভেতরে 11টা পলিসি হচ্ছে একদম সরাসরি যুক্ত, যেমন ধরেন পর্যটন কর্পোরেশন ল, ট্যুরিজম বোর্ড ল, সুন্দরবন ভ্রমণ নীতিমালা, আমাদের এনভায়রনমেন্টের উপর আমাদের পলিসি আছে। এরকম করে আমরা 11টা পলিসি দেখিয়েছি যে একদম সরাসরি। কিন্তু ওই 77টা
পলিসি কিন্তু পর্যবেক্ষণ করা হবে এবং কি করে ওইটার সাথে পর্যটনের লিঙ্কেজ করা যায় সেই কাজটাই কিন্তু এখানে করা হবে এবং সেটার জন্য কিন্তু মাস্টার প্ল্যান মানে হচ্ছে যে বিষয়গুলি মিসিং আছে সেই মিসিং লিঙ্কটাকে ঠিক করা। যেমন ধরেন যে আলোচনাটা আমরা পাবেল পার্থ বা অনেকেই করলেন বান্দরবন নিয়ে, মানে এখন ঘটনাটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে মাস্টার প্ল্যান নাই, কোনো ধরনের কোনো পরিকল্পনা নাই, যে যার মতো করে করছে। আর দ্বিতীয় হচ্ছে ওই জায়গাটা তো আমরা আসলে একটু ইকো ট্যুরিজমের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি। এখন ধরেন একটা সময়ে ইকো ট্যুরিজম নিয়ে খুব সরব হলো সারা পৃথিবী, তারপরে বললো যে ঠিক আছে ইকো ট্যুরিজমের পর আরেকটা টার্মিনোলজি আসলো, সেটা হচ্ছে সাস্টেইনেবল ট্যুরিজম। সবাই বলছে যে ঠিক আছে, কিন্তু যেই কাজে আমি করি না কেন, যে পর্যটনই করি না কেন, সেটা সাস্টেইন করে কিনা। বর্তমান বিশ্বে গত 4-5 বছর ধরে আরেকটা টার্ম চলে আসছে সাস্টেইনেবল ট্যুরিজমের পরে, সেটা হচ্ছে রেসপন্সিবল ট্যুরিজম। এটাই হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়। রেসপন্সিবল ট্যুরিজম মানে দায়িত্বশীল পর্যটন, এবং দায়িত্বশীল পর্যটনের ভিতরে 4টা ক্লাস্টার অফ পিপল মানুষকে দেখানো হয়েছে। এটা বলতে চাই এই কারণে যে আসলে সবারই আসলে একটু জানা দরকার। প্রথম ক্লাস্টার অফ পিপল হচ্ছে পর্যটক হিমসেলফ, মানে একজন পর্যটক একটা এলাকায় বা ডেস্টিনেশনে গিয়ে সে যদি সচেতন না হয়, সুন্দরবনে গিয়ে আপনি জানেন যে কি করে, মানে এই যে চিপসের প্যাকেট ফেলছে, পানির বোতল ফেলছে, হ্যাঁ সব কিছু নষ্ট করে দিচ্ছে। তার মানে একজন পর্যটককে জানতে হবে যে সে যে ডেস্টিনেশনে যাচ্ছে সেই ডেস্টিনেশনটা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব তার উপর বর্তায়। 2 নম্বর হচ্ছে লোকাল পিপল, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা ইদানিংকালে সিবিটি নিয়ে কথা বলি, কমিউনিটি বেসড ট্যুরিজম নিয়ে কথা বলি। এটার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এলাকার স্থানীয় জনগণ যদি হ্যাপি না হয়, প্রথম কথা। দ্বিতীয়ত, স্থানীয় জনগণ যদি ইকোনমিকভাবে অর্থনৈতিকভাবে যদি লাভবান না হয়, তাহলে কিন্তু এটা সাস্টেইন করবে না। 3 নম্বর হচ্ছে স্থানীয় প্রশাসন, মানে স্থানীয় যে লোকাল প্রশাসন আছে সেই প্রশাসন যদি কমিউনিটির সাথে যদি কোঅর্ডিনেশনটা ঠিক মতো যদি না করে, রাস্তাঘাটটা ঠিক মতো যদি না করে, এটা সাস্টেইন করবে না। আর 4 নম্বর হচ্ছে আমাদের মতো যে সমস্ত বেসরকারি ট্যুর অপারেটররা আছে বা ট্যুরিজমের যারা সার্ভিস প্রোভাইডার যারা আছে। এখন একটা জিনিস দেখেন যে বান্দরবনে এই জিনিসটা হচ্ছে, আমি আসলে আপনাদের পত্রপত্রিকার মাধ্যমে কিছু ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করছিলাম এবং আমি দেখলাম যে ওখানে ডেইলি স্টার এবং ঢাকা ট্রিবিউনে যে নিউজগুলো বেরিয়েছিল যে এই প্রজেক্টটা হলে 6টা বোধহয় গ্রাম সরাসরি আঘাতপ্রাপ্ত হবে এবং প্রায় 10 থেকে 11 হাজার জুম কাল্টিভেটার্স যারা আছে তারা তাদের চাকরি হারাবে, মানে জব হারাবে, এবং প্রায় ইনডাইরেক্টলি বোধহয় প্রায় 15-16টা গ্রাম এখানে এফেক্টেড হবে। তো এখন স্থানীয় জনগণ যদি একটা বড় নিয়ামক হয়ে থাকে পর্যটনের, তাহলে স্থানীয় জনগণকে হ্যাপি না করে, আমি কেন বলছি হ্যাপি না করে, ধরেন একটা প্রজেক্ট সরকার নিতেই পারে জনগণের স্বার্থে, পর্যটনের স্বার্থে, উন্নয়নের স্বার্থে। ট্যুরিজম সারা বিশ্বে 10% জিডিপিতে কন্ট্রিবিউট করছে, আমাদের এখানে আনফর্চুনেটলি মাত্র 2.2। না, মালদ্বীপের মতো দেশের কি অবস্থা দেখেন, শ্রীলঙ্কাতে গত বছর 25 লক্ষ ট্যুরিস্ট গেছিল, পাশের দেশ নেপালে গত বছর 11,25,000 ট্যুরিস্ট গেছিল। তা আমরা তো এটা দিয়ে আসলে আয় করতে চাই, কিন্তু সমস্যাটা হচ্ছে যে স্থানীয় জনগণকে আনহ্যাপি করে না। এখন ঘটনাটা হলো যে আপনি ওখানে পর্যটনটা করেন, ভালো কথা। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন খালি, যে মালদ্বীপের মতো একটা দেশে যদি যে রিসর্টগুলি আছে, সেই রিসর্টগুলি যদি সমুদ্রের মাঝখানে যদি 7তলা 8তলা বিল্ডিং যদি দাঁড়িয়ে যেত, তাহলে মালদ্বীপের চেহারাটা কেমন হতো। বাইরে থেকে কিন্তু একটা কুঁড়ে ঘর মনে হচ্ছে, কিন্তু ভেতরে গেলে কিন্তু আপনি সমস্ত কিছু ফ্যাসিলিটিস পাচ্ছেন। আমার বক্তব্য হচ্ছে যে রিসর্ট বা হোটেল ওখানে করা হচ্ছে, সেটা কি স্থানীয় যে জনগোষ্ঠীর ভৌগোলিক যে অবস্থা সেটাকে বিবেচনা করে করা হচ্ছে কিনা আমি ঠিক জানি না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে যদি হয়ও, এবং এখানে যদি স্থানীয় যে মৃ জনগোষ্ঠী আছে তারা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তাদেরকে প্রপারলি রিহ্যাবিলিট করা হচ্ছে কিনা, সেটা দুইটা দিক দিয়ে, একটা হচ্ছে অর্থনৈতিকভাবে ইকোনমিক দিক দিয়ে, আরেকটা হচ্ছে ফিজিক্যাল, মানে তাদেরকে আলাদা কোনো কিছু দেওয়া হচ্ছে কিনা, এবং তাদেরকে ওখানকার পর্যটন কর্মের সাথে, যেমন কোনো হোটেল হয়, রিসর্ট হয়, ওরা আপনি তো বলছেন অন্য জায়গাতে, এখন এই অংশীজনের সঙ্গে তো কোনো রকম আলোচনাই হচ্ছে না। আমি সেটাই বলছি, আমি বলছি যে তাহলে পর্যটনটা সাস্টেইন করবে না। মানে আপনারা এটা করতে পারেন, আমরা এটা করতেই পারি, কিন্তু ইন লং রানে সাস্টেইন করবে না, কারণ স্থানীয় জনগোষ্ঠী যদি হ্যাপি না হয়। আমি এই কথাগুলি বলছি এই কারণে, হয়তো এই রিহ্যাবিলিট করার ফলে হয়তো স্থানীয় জনগোষ্ঠী হ্যাপিও হতে পারতো, এবং তারা যদি হ্যাপি হতো তারা কিন্তু সেটা দিতে পারতো। আর 3 নম্বর হচ্ছে, আমি যে ওই জায়গাটার মধ্যে ট্যুরিজম করছি, বান্দরবনটাকে আমি কেন বেছে নিয়েছি? আমি কি শুধু সিনিক বিউটির জন্য বেছে নিয়েছি, পাহাড়ের জন্য বেছে নিয়েছি? আমার কিন্তু তা মনে হয় না। আমার মনে হয় যে স্থানীয় যে জনগোষ্ঠী যারা আছে, বিশেষত এই যে আমাদের যে ইন্ডিজিনিয়াস যে কালচার আছে, তাদের যে সংস্কৃতি, সেটাকে তুলে ধরা তো একটা উদ্দেশ্য। তো সেই ক্ষেত্রে আপনি যে প্রপার্টিটা বানাচ্ছেন, সেই প্রপার্টিটা সেই স্থানীয় জনগোষ্ঠীর সংস্কৃতিকে বা জীবনধারাকে, জীবনযাত্রাকে প্রপারলি তুলে ধরছে কিনা, সেইটা যারা তৈরি করছেন তারা সেই বিবেচনাটা নিচ্ছেন কিনা। তৌফিক ভাই, ফিরবো আপনার কাছে, আমাদের একটা বিরতির সময় এসছে, আবার আসবো আপনার কাছ থেকে। প্রিয় দর্শক, আজ আলোচনাটা খুবই প্রাণবন্ত হবে, এবং সংশ্লিষ্ট যারা এই বিষয়ে কাজ করছেন তারা আছেন আমাদের সঙ্গে, রয়েছেন বুদ্ধজ্যোতি চাকমা, পাবেল পার্থ, কবির উদ্দিন আহমেদ। আপনারা সবাই থাকবেন। দেশের কথা দশের কথায় আজকে আমাদের আলোচনার শিরোনাম, বিষয়বস্তু হলো
পাহাড়ে পর্যটন ও উন্নয়ন। এই বিষয়ে আমাদের সঙ্গে 4 জন অতিথি যুক্ত রয়েছেন। স্টুডিওতে রয়েছেন পাটার বাংলাদেশ চ্যাপ্টার এর সেক্রেটারি জেনারেল তৌফিক রহমান, রয়েছেন সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা, গবেষক পাবেল পার্থ এবং ট্যুরিজম রিসোর্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি জনাব খবিরউদ্দিন আহমেদ। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আলোচনায়। বিরতির পর বিরতির যেই জায়গাটায় ছিলাম আমরা, বিরতির আগে তৌফিক রহমান বলছিলেন যে আমাদের যারা স্টেক হোল্ডার, অর্থাৎ যেই 4 মাত্রিক স্টেক হোল্ডার একটা পর্যটনের, তাদের কী ধরনের অংশগ্রহণ প্রয়োজন, নীতিমালা প্রণয়ন থেকে শুরু করে পরবর্তী কার্যক্রম বাস্তবায়ন পর্যন্ত। বুদ্ধজ্যোতি চাকমা, আপনি তো মাঠ পর্যায়ের সাংবাদিক, একেবারে তৃণমূলের খবর তুলে আনেন। আপনার চোখের সামনে পার্বত্য অঞ্চলের উন্নয়ন একটু একটু করে হচ্ছে, এর মধ্যে নানা মাত্রিকতা, নানা অভিজ্ঞতা আপনার হয়েছে, অনেক মিশ্র প্রতিক্রিয়াও আপনার রয়েছে। আপনার কাছ থেকে খোলামেলা কিছু পরামর্শ জানতে চাচ্ছি। পাহাড়ে তো আমাদের পার্বত্য অঞ্চল বাংলাদেশের বিচ্ছিন্ন কোনো অঞ্চল নয়। বাংলাদেশের মূল যে উন্নয়ন, সেই উন্নয়নের অন্যতম অংশীদার পার্বত্য অঞ্চলের মানুষ, পাহাড়ি জনপদের মানুষ। আপনার কোনো পরামর্শ বা পর্যবেক্ষণ রয়েছে কিনা পার্বত্য অঞ্চলের এই পর্যটন শিল্পের উন্নয়নের ক্ষেত্রে? আমি হলো যে একটু আগে যিনি বললেন, জি, তৌফিক সাহেব বলছিলেন মাস্টার প্ল্যানের কথা। জি, আমিও আস্থাবাদী, যদি মাস্টার প্ল্যান হয়, একটা যদি জনগণের অংশগ্রহণমূলক যদি একটা পর্যটন হয়, স্থানীয় মানুষের যদি লাভজনক যদি একটা পর্যটন হয়, সেরকম যদি একটা প্ল্যান তৈরি করা যায়, পরিকল্পনা তৈরি করা যায়, তাহলে নিশ্চয়ই পার্বত্য চট্টগ্রামের মানুষ পর্যটন বিরোধী নয়। পর্যটনের জন্য তারা একটু যে অসন্তুষ্টিটা রয়েছে, সেটা হলো যে অপরিকল্পিত পর্যটন। আমি আশা করব যে পর্যটনের যে মহাপরিকল্পনা করা হচ্ছে সারা দেশে, সেই মহাপরিকল্পনার মধ্যে আমাদের পার্বত্য এলাকার কাউকে সংযুক্ত করা হয়েছে কিনা, যদি না হয়, সে ধরনের একটা যদি সংযুক্ত করা হয় কাউকে, একজন অভিজ্ঞ কাউকে, মানে আমরা একটু যেহেতু তৌফিক রহমান উপস্থিত আছেন, বুদ্ধজ্যোতি চাকমা আপনাকে একটু থামিয়ে জাস্ট এই প্রশ্নের উত্তরটা জেনে নেই। তৌফিক রহমান, যে প্রশ্নটি বুদ্ধজ্যোতি চাকমা করছিলেন, আমি বলি আপনাকে, সেটা হচ্ছে যে মাস্টার প্ল্যানের প্রথম কথাই হচ্ছে বাংলাদেশের যে 64টা জেলা আছে, সেই 64টি জেলায় এই টিমটা যাবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ওখানে দু ধরনের কনসালটেশন মিটিং হবে। একটা হচ্ছে সরকারি পর্যায়ে যারা যারা আছে তাদেরকে নিয়ে, আরেকটা হচ্ছে বেসরকারি যে সমস্ত স্টেক হোল্ডার যারা আছেন, এই যে ওনার মতো যেরকম যারা আছেন, বা ওখানে যারা হোটেলের যারা মালিক আছেন, বা যারা স্থানীয় অ্যাট্রাকশনের মধ্যে যারা আছেন, তাদেরকে নিয়ে একটা ইন্ডিভিজুয়াল হবে, এবং তাদের মতামতের ভিত্তিতেই মানে মাস্টার প্ল্যানের একটা বড় হচ্ছে, মানে উদ্দেশ্য হচ্ছে যে এইটা আসলে পার্টিসিপেটরি আকারে জিনিসটা হচ্ছে, মানে স্থানীয় জনগণ এবং প্রশাসন সকলের মতামতের ভিত্তিতেই কিন্তু মাস্টার প্ল্যানটা তৈরি করা হচ্ছে। এটা বিচ্ছিন্ন কোনো ঘটনাই নয়। ধন্যবাদ। আপনি যে কথাটা বলেছেন, আমি আপনাকে নিশ্চিত করতে পারি যে অবশ্যই পার্বত্য চট্টগ্রামে এই যে স্থানীয় জনগোষ্ঠী আছে, তাদের স্বার্থ সংরক্ষণ করেই আসলে মাস্টার প্ল্যান পরিণত হবে। ধন্যবাদ তৌফিক রহমান। বুদ্ধজ্যোতি চাকমা, আপনার বক্তব্য বলতে থাকুন। সেটা হোক, আমরাও চাই। আমরা প্রায় ক্ষেত্রে দেখেছি পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের যে পরিকল্পনাগুলো তৈরি হয়, পার্বত্য চট্টগ্রামের মানুষকে অংশগ্রহণ না করিয়েই হলো তৈরি করা হয়। অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন হবে, পার্বত্য চট্টগ্রামের বাসিন্দারা নীতি নির্ধারণের জন্য পরিকল্পনা তৈরি করার জন্য কেউ থাকে না। ঢাকায় বসে হলো পরিকল্পনাগুলো তৈরি করে দেওয়া হয়, ঢাকা থেকে হলো পরিকল্পনাগুলো পাঠিয়ে এখানে হলো যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো বা উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হয়। সেই ক্ষেত্রে হলো পার্বত্য চট্টগ্রামে এখন হলো উন্নয়ন নিয়েও মানুষের যথেষ্ট একটা ফোবিয়া আছে, যে উন্নয়নগুলো দিয়ে মানুষ উচ্ছেদ হচ্ছে, যে উন্নয়নগুলো দিয়ে এখানকার পরিবেশ, প্রাণ, প্রকৃতি বিনষ্ট হয়ে যাচ্ছে, যে উন্নয়নগুলো দিয়ে এখানে মানুষ হলো যে আরো যে তাদের ইতিবাচক পরিবর্তন হওয়ার কথা উন্নয়ন হওয়ার ফলে, কিন্তু উন্নয়ন হওয়ার ফলে হলো যে উন্নয়নের যে সুযোগগুলো তৈরি হয়, সেই উন্নয়নের সুযোগগুলো স্থানীয় মানুষ সক্ষমতার অভাবে আহরণ করতে না পেরে বাইরের মানুষের যদি আহরণ করে নিয়ে যায়, তারা বরঞ্চ আরো পর্যটনের শিকারে পরিণত হয়, ভিকটিমে পরিণত হয়, এবং আরো যদি তারা ইতিবাচক পরিবর্তন না হয়ে তাদের অবস্থানগুলো আরো নেতিবাচক ভাবে পরিবর্তন হয়। সেই জায়গাগুলো থেকেই হলো আমরা বারবার বলি যে পার্বত্য চট্টগ্রামের যে সমস্ত উন্নয়ন পরিকল্পনাগুলো হয়, পার্বত্য চট্টগ্রামের মানুষকে
মানুষকে মানুষ যাতে অংশগ্রহণ করতে পারে নীতি নির্ধারণী ক্ষেত্রে, পর্যটনের ক্ষেত্রেও সেই বিষয়টা আমরা বারবার বলতে চাচ্ছি যে এখানে হঠাৎ করে কি হয়েছে, এই এলাকার মানুষের মূল্যবোধ, এই এলাকার মানুষের সংস্কৃতি, এই এলাকার মানুষের জনবিন্যাস ইত্যাদি কোনো বিষয় না ভেবে না চিন্তা করে যদি পর্যটন করা হয়, তাহলে তো এই এলাকার মানুষগুলো টিকে থাকবে না, পর্যটনের শিকারে পরিণত হয়ে যাবে। ধন্যবাদ বুদ্ধজিৎ চাকমা, আপনাকে একটু থামাচ্ছি। একটা প্রশ্ন রয়েছে, একটা দর্শক প্রশ্ন করেছে, আমি দর্শকের প্রশ্নটা নিয়ে আবার আপনার কাছে ফিরবো। প্রিয় দর্শক, কোত্থেকে বলছেন? আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন। আমি নজরুল ইসলাম বুলবুল বলছি যশোর থেকে। জি, আমি নজরুল ইসলাম বুলবুল বলছি যশোর থেকে। জি, সরাসরি আপনার প্রশ্নটি বলুন। জি, আমি সরাসরি প্রশ্ন করতে চাইছি যে আমি মালয়েশিয়ার পেনাংয়ে গিয়েছিলাম, পেনাং হিলকে আমি দেখেছি। সেখানে একটি হিলকে ঘিরে কি পরিমাণ মানে রেভিনিউ ইনকাম করা হয় আমি সেটা দেখে এসেছি। হয়রাজ আমাদের পার্বত্য চট্টগ্রামের পাহাড়গুলোকে কেটে কেটে নষ্ট করা হচ্ছে। তাহলে আমাদের পাহাড়গুলোকে যদি ব্যবহার করা হয় তাহলে তো আমরা অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো, আমরা পর্যটনের কাছ থেকে টাকা আয় করতে পারবো। কিন্তু সেখানে পাহাড় কেটে নষ্ট করা হচ্ছে। মাস্টার প্ল্যানে এ ব্যাপারে আসলে সুনির্দিষ্ট কোনো নীতিমালা এর মধ্যে সম্পৃক্ত করা হয়েছে কিনা, এটি আমার জানার বিষয়। আমরা আর কত পাহাড় কাটা দেখব? ধন্যবাদ, ধন্যবাদ বুলবুল, খুবই প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। নিশ্চয়ই আমাদের এখানে যেহেতু মাস্টার প্ল্যান প্রণয়ন কমিটির সদস্য উপস্থিত আছেন, তার কাছ থেকে জবাবটা নিব। বুদ্ধজিৎ চাকমা, আপনার বক্তব্যটি শেষ করুন। সেটাই আমি যেটা বলতে চাচ্ছি যে হলো যে পার্বত্য চট্টগ্রামের পর্যটনের বিষয়টা নিয়ে যদি পর্যটন করতে হয় তাহলে পার্বত্য চট্টগ্রামের জন্য আলাদা নীতিমালা এবং মাস্টার প্ল্যানের ভিত্তিতেই হলো যে করা দরকার। আর না হলে পর্যটন নিয়ে এখানে যে মানুষের মধ্যে যে নেতিবাচক ধারণাটা আছে, সেই ধারণাটা নিয়ে মানুষ পর্যটনে সহজে হলো তারা অংশগ্রহণ করতে পারবে না। অংশগ্রহণ করার তাদের খুব একটা সুযোগও নাই। যাতে সেই সুযোগগুলো তৈরি হয় সেই বিষয়টাই আমি হলো নিশ্চিত করতে চাচ্ছি আর কি। সেই বিষয়টা যদি নিশ্চিত হয় তাহলে পর্যটন নিয়ে মানুষের এত একটা ফোবিয়া থাকবে না। যেমন হলো যে নীল সিম্বুক পাহাড়ে যে পর্যটনটা হচ্ছে, এখানে মানুষের কোনো অংশগ্রহণ নাই এবং যা করা হচ্ছে তা হলো যে অনেকটা এখন বলা হচ্ছে যে 20 একর জায়গার মধ্যেই তারা সীমাবদ্ধ থাকবে, কিন্তু দেখা যাচ্ছে যে 20 একর যে জায়গাটা তারা বেছে নিয়েছে সেই 20 একর জায়গার মধ্যে কোনো পানিই নাই। তাহলে তারা পানি না, একটা 5 তারকা হোটেল করতে গেলে তো প্রচুর পরিমাণ পানি দরকার। তাহলে প্রচুর পরিমাণ পানি যে দরকার, সেই পানি তারা কোথা থেকে নিয়ে আসবে? তারা কি বান্দরবান থেকে নিয়ে যাবে নাকি ঢাকা থেকে নিয়ে আসবে? তাহলে একটা বোঝাই যাচ্ছে যে হলো ওই এলাকার মানুষ যে পানির উৎসগুলো ব্যবহার করে, একদিন সেই পানির উৎসগুলো দখল হয়ে যেতে পারে। সেই উৎসগুলো যদি দখল হয়ে যায় তারা এমনিতেই হলো উচ্ছেদ হয়ে যাবে। সেই নানান কারণেই হলো পরিবেশগত নানান কারণেই হলো তারা হলো বিরোধিতা করতেছে। বিষয়টা হলো মূল বিষয়টা হলো ওইটা। ধন্যবাদ, ধন্যবাদ বুদ্ধজিৎ চাকমা, একদম পরিষ্কার পুরো বাস্তবতার বাস্তব চিত্রটি তুলে আসলো। আপনার প্রত্যাশার জায়গাটাও আমরা জানতে পারলাম এবং এই প্রত্যাশা আসলে বাংলাদেশের সকল মানুষেরই, যারা পর্যটক হতে ভালোবাসেন, সকল পর্যটকরাই চান স্থানীয় জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে। কারণ স্থানীয় জনগণের অংশগ্রহণ ছাড়া সে একজন পর্যটকও সেই এলাকার সংস্কৃতি ঐতিহ্য বুঝতে পারার কথা নয়। পাভেল পার্থ, আপনি তো দেশ ঘুরে বেড়ান, আপনি তো এই প্রাণ বৈচিত্র্যের নানা বিষয় আপনি সামনে নিয়ে এসছেন, অনেক হারিয়ে যাওয়া বিষয়গুলিকে আপনি তুলে ধরেছেন। আপনার পরামর্শ পাহাড়ের পর্যটন নিয়ে। ধন্যবাদ। শুনছিলাম যে বারবার আসলে অংশগ্রহণ এবং জনগোষ্ঠীর অংশগ্রহণকে সবাই খুব গুরুত্ব দিচ্ছেন। তার মানে হচ্ছে পর্যটন কার চোখে এবং কার আয়নায়, সেটা হয়তো বা একটা জরুরি প্রসঙ্গ, কিন্তু আমরা এটি আসলে দেখতে পাই না। যদিও বাংলাদেশ পর্যটন নীতিমালাতে খুব স্পষ্টভাবে কমিউনিটি পর্যটনের কথা আসলে বলা হয়েছে, কিন্তু এটি তো আমরা কোথাও দেখতে পাই না। আমরা গজনী অবকাশ কেন্দ্রে আসলে দেখতে পাই মৎস্যকুমারী বা ট্রেন লাইন বসানো হয়েছে, মানুষ উচ্ছেদ হয়েছে। মাধবকুণ্ড বা মুরইছড়াতে শুধু শুধু আসলে ওইখানে ওয়াচ টাওয়ার করা হয়েছে এবং প্লাস্টিক বোতলে আসলে সয়লাভ হয়ে গেছে। ওইখানে খাসিরা কিন্তু আসলে অনেক বেশি সংকটেই আছেন। আমরা রাতারগুলে, যেটি আসলে বলেছেন, রাতারগুলের মানুষেরা এই সময় ওইখানে যাতে একটি পার্কিং
তৈরি না করা হয়, এর জন্য আন্দোলন করছেন ওইখানকার মানুষেরা। মধুপুর জাতীয় উদ্যান যে উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধে কিন্তু মানুষ এখন আসলে ওইখানে কথা বলছেন। লাওয়াছড়া কিংবা সাতছড়ি রেমা কালেঙ্গাতেও কিন্তু আমরা তাই দেখতে পাই। কিছুদিন আগে করোনার সময় সুনামগঞ্জের তাহিরপুরে যে জাদুকাটা নদীর সীমান্তে যে বড় গোপ টিলা আপনারা দেখেছেন, যে সেই বড় গোপ টিলাতে মান্দিদেরকে উচ্ছেদ করে শুধু পর্যটনের জন্য কিন্তু বাঙালিরা ওই জায়গাটিকে অন্যভাবে আসলে ব্যবহার করতে চেয়েছিল, যদিও প্রশাসনের সহায়তায় পরবর্তীতে এটির একটি ফায়সালা হয়েছে। আমরা নেত্রকোনার বিরিশিরিতে আসলে কি ধরনের পর্যটন আসলে দেখছি, কিংবা আমরা কুয়াকাটাতে পটুয়াখালীতে কি ধরনের পর্যটন দেখছি। তার মানে আমরা স্থানীয় জনগোষ্ঠীর কথা যে বারবার বলছি, এটি খুবই আপত্তিকর যে আমরা কোনো একটি এলাকায় পর্যটন করব, কি আমরা বাইরে থেকে যাব? কেন চিম্বুক পাহাড়ের ম্রোদের জন্য কি পর্যটন হতে পারে না? চিম্বুক পাহাড়ের একজন ম্রো কি আসলে তার এলাকা দেখতে পারে না? কিংবা হচ্ছে যে আলীকদমের একজন মানুষ, কিংবা রাঙামাটি কিংবা মধুপুরের একজন মান্দি, সে কি পর্যটক হবে না? ওইখানকার মানুষ, তিনি কি আসলে পর্যটন করবেন না? পর্যটন তো সবার জন্য, এই পর্যটন নীতিমালা তো সবার জন্যই করা হয়েছে। আমি একটি জিনিস একজন পাহাড় কাটা নিয়ে আসলে বলেছিলেন, যেটি আমরা খুব গুরুত্বপূর্ণ ভাবে আসলে দেখেছি। পাহাড়ে যারা বসবাস করেন তাদের যে আর্কিটেকচারাল সেন্স, মানে ট্র্যাডিশনাল যে আর্কিটেকচারাল সেন্স, তাদের যে গৃহস্থাপত্য নির্মাণ জ্ঞান, সেখানে কখনোই তারা কোনো পাহাড়কে ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে কাটেন না। কিন্তু যখন ইট ভাটা কিংবা বৃহৎ স্থাপনার জন্য বাইরের মানুষেরা গিয়ে এই পাহাড়গুলো কাটছেন, তারা কিন্তু এটা ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলেরও কম মানে এই পাহাড়গুলো আসলে কাটছেন এবং পাহাড়গুলো ধসে পড়ছে। পার্বত্য অঞ্চলে যতগুলো পাহাড় ধসের ঘটনা ঘটেছে, তা কিন্তু ঘটেছে একদমই বাইরের মানুষেরা গিয়ে সেখানে পাহাড় কাটছেন বলে। যেটি আসলে বলা হয়েছে যে এই ধরনের অপরিকল্পিত, বিপজ্জনক এবং কোনো একটি, যেটি বারে বারে বলা হচ্ছে যে পর্যটন তখনই আসলে স্থায়িত্বশীল হবে যখন সেখানকার জনগোষ্ঠী, সংস্কৃতি, পরিবেশ, প্রতিবেশ, বাস্তুসংস্থানকে গুরুত্ব দেয়া হবে। যদি তা না দেয়া হয়, সেটি শুধুমাত্র মুনাফা বা বাণিজ্যের জন্য, এবং আমরা হারিয়ে ফেলতে পারি। আমরা কি হারিয়ে ফেলেছি দেখেন, রাতারগুলের কথা বলছি, এটি গোয়ালপাড়া লোচ নামে একটি মাছ, যেটি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে শুধুই মাত্র আমাদের এই উন্নয়নের কারণে। এবং আমরা কিন্তু বনরুই কিংবা চিতা বিড়াল কিংবা ধনেশ পাখি এই রকমের, কিংবা লজ্জাবতী বানর কিংবা চশমা পরা বানর, কিংবা আমরা অনেক গাছ যেমন সর্পগন্ধা, শতমূলী, হস্তিকর্ণ পলাশ, এই রকমের মতো কুচ, এইরকম অসংখ্য গাছপালাকে হারিয়ে ফেলছি। এখন যে অঞ্চলটিকে নিয়ে মানে বিশেষত আলোচনায় বারবার আসছে, যে বান্দরবানের চিম্বুক পাহাড়ে যে আসলে ম্যারিয়ট হোটেলের নির্মাণ নিয়ে যে প্রসঙ্গটি আসলে বারবার কেন আসলে ম্রোরা বলছেন, এটির কিন্তু কারণ আছে। কারণ আপনি দেখেন, আপনারা আলীকদমের রেংমিটচা ভাষা সম্পর্কে জানেন। আলীকদমের শুধু তৈনিফা মৌজায় ৩০ থেকে ৪০ জন মানুষ আছেন যারা রেংমিটচা ভাষাটা জানেন। এই ভাষাটি আসলে হারিয়ে যাচ্ছে। তো কোনো একটি অপরিকল্পিত উন্নয়নের পরিস্থিতির কারণেই কিন্তু ভাষা হারিয়ে যায়। এই যে করোনা কালে আন্দামান নিকোবরে সারে নামে একটি ভাষা সারা পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে, শুধুমাত্র কিন্তু ওই ভাষাভাষীর একজন টিকে ছিলেন বলে। তাহলে এই যে আমাদের দশাশয় উন্নয়ন, যে উন্নয়নটি, যেটি আসলে এই আলোচনায় অনেকেই বলছেন যে পরিবেশ বান্ধব স্থায়িত্বশীল পর্যটনের কথা, কিন্তু সেটি তো আমরা কোথাও আসলে দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা চাই সেটি হোক, মানুষ আসলে অংশ নিক। এবং যে চিম্বুকের কথা বলা হচ্ছে, এটা কেন বারবার বলা হচ্ছে, কারণ যেখানে একটি ম্যারিয়টের মতো এই রকম একটা বিশাল বড় হোটেল তৈরি করা হচ্ছে, ওই এলাকায় একটা স্কুল নাই, একটা হাসপাতাল নাই। এর জন্য আসলে প্রশ্নটি উঠেছে যে যেখানে আমাদের পড়ার একটা স্কুল নাই, হাসপাতাল নাই, সেখানে এত বড় হোটেল কার জন্য, কোন মানুষের জন্য, কোন বিলাসিতার জন্য? ধন্যবাদ। প্রশ্নটি খুবই আসলে জরুরি। এবং আমি মনে করি বাংলাদেশের যে দর্শন, বাংলাদেশের এগিয়ে যাওয়ার যে দর্শন, এটি খুবই চমৎকার এবং বাংলাদেশ সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায়, কাউকে পেছনে ফেলে নয়। বাংলাদেশ এই নীতি গ্রহণ করেছে এবং আমিও চাই, আমরা চাই যে দেখতে অবশ্যই চিম্বুকবাসী, তার যারা এই পাহাড়টিকে ইয়াংবং হুং বলেন, মানে শীর্ষ পাহাড় চূড়া, এই শীর্ষ পাহাড় চূড়ার মানুষদেরকে নিয়েই বাংলাদেশের পর্যটন বিশেষভাবে বিকশিত হোক,
পৃথিবীর মধ্যে একটি দৃষ্টান্ত তৈরি করুক। সবাইকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ। ধন্যবাদ পাবেল পার্থ। জনাব খবিরউদ্দিন আহমেদ, আপনি শুনছিলেন আমাদের আলোচকদের আলোচনা, আপনার কাছ থেকে শেষ কোনো পরামর্শ জানতে যাচ্ছি। আমার পরামর্শটা হচ্ছে, আমার যে টোটাল যে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ, প্রত্যেকটা বক্তাই সুন্দরভাবে বলে গেছে। আমরা যদি লক্ষ্য করি, মালয়েশিয়ার দিক থেকে অন্যান্য এই ধরনের যেখানে পাহাড় আছে, পাহাড়ি এলাকায় তারা কি করেছে, তারা যে কাজটা করেছে যে মোস্টলি ডে ট্যুরটাকে বেশি প্রাধান্য দিয়েছে। কারণ ডে ট্যুরটাকে যদি প্রাধান্য দিয়ে থাকে, তাহলে একমাত্র আমাদের যে পার্বত্য এলাকায় যে নেচারটা তৈরি হয়ে আছে, এই নেচারটা ন্যূনতম ডিস্টার্ব না করে ডে ট্যুরে নিয়ে যাচ্ছে। ডে ট্যুরে যে আমি বলবো যে এই পাহাড়ি এলাকার যে তাদের যে সাংস্কৃতিক বিভিন্ন দৃষ্টির যে ইয়েটা আছে, ওখানে যাচ্ছে, টুরিস্টরা যাচ্ছে, ওখানে ওদেরকে পয়সা দিয়ে আসতেছে। এই ধরনের জিনিসগুলো রেখে কোনোভাবে এই নেচারকে ডিস্টার্ব করা যাবে না, তাহলে আর ট্যুরিজম থাকবে না। আর বর্তমান কোভিডের কারণেই হোক, যে কারণে হোক, সারা বিশ্ব কিন্তু নেচারের দিকে ঝুঁকছে। আর সেই নেচারটাকে আমরা কোনোভাবে ধ্বংস না করি, আমাদের মাস্টার প্ল্যানের আমাদের অত্যন্ত মানে রেসপেক্টেবল ম্যান, যিনি ভালো জানেন, উনি যদি এই প্রস্তাবগুলো আমাদের কাছে দেন, আমরা বোর্ড থেকে ওটা ফাইনালি পাস করবো, ওনারাও করছে। এবং আমি সরকারকে অনুরোধ করব, কোনোভাবে সরকার যেন কোনোভাবে এই বান্দরবন হোক, সুন্দরবন হোক, কোন রকম যেন নেচারকে ডিস্টার্ব না করা হয়। আর পর্যটনই ভবিষ্যতে একমাত্র দেশের সবচেয়ে বেশি ইনকাম দিতে পারবে, এটাই আমার বক্তব্য। অনেক ধন্যবাদ খবিরউদ্দিন আহমদ। আমাদের একদম সময় শেষ হয়ে আসছে, আমরা সময়ের শেষ প্রান্তে। তৌফিক, আমার আপনাকে দিয়ে শেষ করতে চাই। একজন দর্শকের প্রশ্নও ছিল, সেই ক্ষেত্রে এই মাস্টার প্ল্যানের পাশাপাশি পাহাড়ের পর্যটন এবং উন্নয়নের ক্ষেত্রে আমরা পাহাড়টার কথা এই কারণে বারবার বলছি যে বাংলাদেশের বিশেষায়িত যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলোই তো পর্যটনের প্রাণভোমরা বলা চলে। ফলে এটাকে অক্ষুণ্ণ রেখে কীভাবে আমরা উন্নয়নটা করতে পারি? না, প্রথম কথাই হলো যে ইকো ট্যুরিজমের বা সাস্টেনেবল ট্যুরিজমের প্রথম কথাই হলো যে যেটা যে অবস্থায় আছে সেটাকে সে অবস্থায় রেখেই আপনাকে পর্যটনটা করতে হবে। সেখানে পাহাড় কাটার কোনো সুযোগ নাই। এখন সমস্যাটা হলো যে পাহাড় বেসরকারি পর্যায়েও কাটা হচ্ছে, কিছু কিছু জায়গায় হয়তো পাহাড় সরকারি পর্যায়ে হয়তো কাটা হচ্ছে। কিন্তু আপনি যদি ওই জায়গার স্থানীয় বৈশিষ্ট্যটাকে যদি অক্ষুণ্ণ রেখে যদি ট্যুরিজমটা করতে চান, যেটা সাস্টেইন করবে, সেক্ষেত্রে কোনো ধরনের কোনো কিছু কাটার কোনো সুযোগ নাই। এবং মাস্টার প্ল্যানের মধ্যে আসলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা সরকারকে কিছু পরামর্শ দেব, আমরা যে কোন জায়গায় কোনটা করা উচিত, কোন জায়গায় করা উচিত না, এই কথাটা বলার জন্য। পাবেল পার্থ যে কথাটা বলছিলেন, আমি জানি না আমার কথাটাকে ভুল ব্যাখ্যা হলো কিনা। আমি কিন্তু বলতে চেয়েছিলাম যে যা কিছু যে অবস্থায় আছে সেটাকে অক্ষুণ্ণ রেখেই, এবং যে কর্মটাই আপনি করেন না কেন, কারণ বিশ্বের সাথে আমাদের কিন্তু নিজেদেরকে আপডেট করতে হবে। পর্যটনের মাধ্যমে যদি আমাদের প্রতিবেশী দেশগুলি যদি ইকোনমিতে একটা বড় জিডিপিতে বড় কন্ট্রিবিউট রাখতে পারে, আমরা কেন করতে পারবো না? কিন্তু দেখতে হবে যে সেই জায়গাটার মধ্যে যে স্থানীয় কমিউনিটি যারা আছে তারা বেনিফিটেড হয় কিনা। মানে তাদেরকে অবশ্যই আমি বলবো যে ইকোনমিক্যালি বেনিফিটেড হতে হবে প্রধানত, মানে তাদের একটা বিকল্প আয়ের ব্যবস্থা অবশ্যই করতে হবে। কিন্তু সেটা কোনো ক্রমেই তাদের যে স্থাপনা, তাদের যে সংস্কৃতি, তাদের যে পাহাড়, তাদের যে কি বলা যায় যে জীবনযাত্রা, এটাকে ব্যাহত করে না। এবং সেটা অবশ্যই আমাদের মাস্টার প্ল্যানের মধ্যে, আমাদের রিকমেন্ডেশনের মধ্যে থাকবে। আমি ওই বুদ্ধজ্যোতি চাকমা যে আছেন ওনাকে আমি বলে রাখছি, সেটা হচ্ছে যে কিছুদিনের মধ্যে, হয়তো 15-20 দিনের মধ্যেই বা মাসখানিকের মধ্যেই কিন্তু এই মাস্টার প্ল্যানের পুরো টিমটা সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে এবং তারা বান্দরবান, রাঙামাটি, চিটাগংয়ে সব জায়গায় যাবে এবং আপনারাও কিন্তু ওখানে দাওয়াত পাবেন এবং আপনাদের কথাই কিন্তু ওখানে রিফ্লেক্ট করা হবে। আমি একটা কথা বলি যে মাস্টার প্ল্যানে কিন্তু নিজের থেকে কিন্তু আমরা কোনো কিছুই কিন্তু চাপিয়ে দেবো না, কোনো কিছুই করবো না। আমরা এক্সিস্টিং যে বিষয়গুলি আছে, যে স্থাপনাগুলি আছে, সেগুলিকে অক্ষুণ্ণ রেখে এবং স্থানীয় মানুষ যারা আছে, স্থানীয় বিভিন্ন ধরনের কমিউনিটি যারা আছে, বিশেষত আমাদের এই চিটাগং হিল ট্র্যাক্সে আমাদের যে ইন্ডিজিনিয়াস পিপুলরা যারা আছে, তাদের প্রতি আসলে আমাদের সহানুভূতিটা সবচেয়ে বেশি। কারণ আমি দেখেছি যে দেশি বলি আর বিদেশি বলি, যে সমস্ত পর্যটকরা আসে, তারা কিন্তু তাদের এই সংস্কৃতি, তাদের জীবনযাত্রা, তাদের এই বাঁশি, তাদের পোশাক, এই সমস্ত কিছু কিন্তু অ্যাট্রাক্ট করে। এবং কোনো না কোনোভাবে কিন্তু ধরেন ওরা যে কাজগুলি করে, হ্যান্ডলুমগুলি করে, সেগুলি যদি ঠিকমতো যদি বিক্রি হয়, মার্কেটিংয়ের চ্যানেলে যদি আমরা তাদেরকে হেল্প করতে পারি, ওদের যে ঐতিহ্যবাহী খাবার আছে, এই যে বাঁশের ভেতরে যে তারা চিকেন নিয়ে, ব্যাম্বু চিকেন বা অন্যান্য যে খাবারগুলি আছে, সেটাকে যদি আমরা প্রমোট করতে পারি, তাদের যে বিভিন্ন ধরনের কালচারাল ইনস্ট্রুমেন্ট যেগুলি আছে, সেগুলি যদি আমরা প্রমোট করতে পারি এবং এর মাধ্যমে যদি তাদের একটা আয়ের যদি সংস্থান হয়, আমার মনে হয় যে তারা এখানে না আসার কোনো কারণ নেই। মানে মোট কথা হচ্ছে যে তাদেরকে পর্যটন কর্মের সাথে সম্পৃক্ত করতে হবে একদম সরাসরি, কোনো ইনডাইরেক্ট কোনো কিছু করার সুযোগ নেই। আর আমি মনে করি যে অবশ্যই এই জাতীয় উন্নয়নগুলি কাজ করলে, যে ভাই আমাদের পেনাংয়ের উদাহরণগুলি দিলেন, সেই জায়গাটাকে অক্ষুণ্ণ রেখে কাজটা করতে হবে এবং মাস্টার প্ল্যানের প্রথম এবং প্রধান কাজই হচ্ছে সেটা। সুতরাং আমি আশা করব যে বান্দরবনে যে কাজটা ইতিমধ্যে শুরু হয়েছে, তারা
কেউ যদি আমাদের আলোচনা দেখে থাকেন, আমাদের সেন্টিমেন্ট আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কখনোই স্থানীয় যে জনগণ, স্থানীয় যে সংস্কৃতি তার নষ্ট করার পক্ষে না, এবং আমরা মনে করি যে সেটাকে অক্ষুণ্ণ রেখেই যদি পর্যটনটা করতে পারি এবং স্থানীয় জনগণের অর্থনৈতিক লাভের বিষয়টাকে যদি নিশ্চিত করতে পারি, তাহলে এই ট্যুরিজমটা সাস্টেন করবে। আদারওয়াইজ একটা সময় কিন্তু এই ট্যুরিজমটা কিন্তু ভঙ্গুর অবস্থায় পরিণত হবে, এবং তাতে করে কিন্তু আরেকটা সেন্ট মার্টিন তৈরি হবে, আরেকটা কক্সবাজার তৈরি হবে, যেটা আমাদের কারোরই কাম্য নয়। অনেক ধন্যবাদ তৌফিক রহমান। আমাদের সঙ্গে আজকে অন্য যে তিনজন আলোচক আরও যুক্ত ছিলেন, খবিরুদ্দিন আহমদ, পাবেল পার্থ, বুদ্ধজ্যোতি চাকমা। বিশেষ করে বুদ্ধজ্যোতি চাকমা, আপনি সেই সুদূর বান্দরবান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই গভীর রাতে। পাহাড়ে এখন একদম বলা চলে সব ঘুমে নিমজ্জিত অবস্থায়। আপনাকে বিশেষভাবে এই কারণে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে পাহাড়ি মানুষের জন্য আপনি দীর্ঘ সময় আমাদের সঙ্গে থাকলেন। অনেক কৃতজ্ঞতা প্রত্যেক আলোচককে, আবারও ধন্যবাদ জানাচ্ছি আমরা। প্রিয় দর্শক, আলোচনা শেষ করতে হচ্ছে সময়ের বাধা ধরা নিয়মের কারণে, কিন্তু এই আলোচনা চলতেই থাকা উচিত, কারণ আমরা তো চাই এমন এক বাংলাদেশ, যে কথাটি গবেষক পাবেল পার্থ বলছিলেন, যে বাংলাদেশ তার উন্নয়ন নীতিমালায় অন্যতম অনুষঙ্গ হিসেবে যোগ করেছে যে কাউকে পিছিয়ে থাকতে দেওয়া হবে না, সবাই একসঙ্গে এগিয়ে যাব। এই যে একসঙ্গে এগিয়ে যাওয়া, এই ব্রত নিয়েই 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এবছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা পালন করছি। আমাদের ওই পতাকায় যেমন একজন বাঙালি রক্ত মিশে আছে, একই সঙ্গে সেখানে পাহাড়ি জনপদের অসংখ্য মানুষের রক্ত মিশে আছে। সেই বোধটি যেন আমরা মনে রাখি। আমাদের সকল উন্নয়ন কর্মকাণ্ড থেকে শুরু করে ভবিষ্যৎ বাংলাদেশ, শতবর্ষ বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে আমরা যেন প্রতিটা অক্ষরে তা পালন করি এবং বাস্তবায়ন করি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সতর্ক থাকবেন করোনা মহামারী থেকে। বাড়ির বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরে বেরোবেন। শুভরাত্রি।